আমার তো মনে হচ্ছে ফুলঝুরি লালনের প্রতি চূড়ান্ত অবিচার করেছে। না গো বড় মামু, আমি কোনো অবিচার করিনি, বরঞ্চ লালন আমার ওপর অবিচার করেছে। কি দরকার ছিল বলো তোর আমার বিয়ে ভেঙে দিয়ে আমাকে নিয়ে আসার? কোনো তো দরকার ছিল না। আর এতই যদি দরদ ছিল তাহলে দুটো মেয়েকে একসঙ্গে নাচাতে গেল কেন? ওর একবারও মনে হয়নি যে ফুলঝুরি ওকে ছেড়ে দিল, চড়ুই ওকে কোনোদিনও ছাড়বে না? ওর মনে হয়নি সেটা? একবার ভেবে দেখেছো বড় মামু? লালনের না আছে চাল, না আছে চুলো, তারপরেও লালনের জন্য কেন চড়ুই দিদি এতটা খেপে উঠেছে? কিসের জন্য? আজকে লালন আমার মতো একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছিল। লালন কি আদৌ চড়ুই দিদির যোগ্য বলো? নিশ্চয়ই এমন কিছু করেছে তার জন্যই চড়ুই দিদি এতটা খেপে উঠেছে। সত্যি কথা বলতে কি, লালনকে বিশ্বাস করে না আমি ঠকেছি। ও আমাকে ঠকিয়েছে। আর কি বলবো বলো বড় মামু? আমার সত্যি কিছু বলার নেই। আমাদেরও কিচ্ছু বলার নেই রে ফুলঝুরি, আমাদের কারোর কিচ্ছু বলার নেই। তুই যে লালন সম্পর্কে এরকম একটা কথা বলতে পারছিস, তারপরে তোকে আমাদের আর সত্যি কিচ্ছু বলার নেই। যেদিন তুই বুঝবি না যে লালন এই ঘটনাটা ঘটায়নি, সেদিনকে তুই আফসোসে মরে যাবি, আক্ষেপে মরে যাবি। আমি আর এসব বুঝতে চাই না দিদা। এটা লালন আর চড়ুই দিদির ব্যাপার। কি করেছে না করেছে এসবের মধ্যে আমি আর জড়াতে চাই না। যে এই কাজ চড়ুইয়ের সঙ্গে করতে পারলো, সে তোর সঙ্গে করলো না কেন? এই প্রশ্নটা তোর মনে এলো না? কি আর বলি তোমাদের সামনে, ও তো আমাকে এমনি পাচ্ছিল বড় মামু। ওর তো আর আমার সাথে এসব করার দরকার ছিল না। বোকার মতো কথা বলিস না। ও তোকে এমনিতেই পাচ্ছিল। চড়ুইকে এমনিতে পাচ্ছিল না? চড়ুই তো ওকে বিয়ে করতে চেয়েছিল। এত শত আমি জানি না, শুধু এইটুকু জানি মন্দিরের তলায় দাঁড়িয়ে একটা মেয়ে নিজের ইজ্জত নিয়ে এত বড় কথা বলবে না। এক্স্যাক্টলি আমারও এই কথাটাই মনে হচ্ছে। তা না হলে বড়দা, চড়ুই কিন্তু লালনকে বিয়ে করার জন্য এতটা পাগলামি করতো না। ওর ভুলে যাবার কথা, কিন্তু ও ভুলতে পারেনি একটি কারণে, যে ওর জীবনে এমন কিছু একটা ঘটনা ঘটেছে যেটা ওকে ভুলতে দেয়নি। ও ভুলতে পারছে না। আমি মানছি আমার মেয়ে জেদি, বায়না করে, কিন্তু ও কিন্তু যথেষ্ট এডুকেটেড। সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে ও কিন্তু মেলামেশা করে। সেই মেয়ে যখন লালনের মতো একটা ছেলেকে বিয়ে করার জন্য পাগলামি শুরু করেছে, তার মানে বুঝে নিতে হবে যে এর মধ্যে কোনো একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। আমার মেয়েটা জীবনের কফিনের শেষ পেরেকটা হয়তো এই বিয়ে করেই পুঁতবে। আমার কিছু করার থাকবে না, কারণ আমি তো অসহায় বাবা। আমি কিছু করতে পারবো না, শুধু চেয়ে চেয়ে দেখবো, কারণ আমার মেয়ে তো আমার কথা শুনবে না। তাহলে লালন এখন থানায়, পুলিশে কি করবে কে জানে। কিছু কিছু মানুষ থাকে জানো তো, যাদের স্বভাব হচ্ছে মন ভোলানো। ওই লালন কিন্তু সেই টাইপেরই একটা লোক। ওর কাজই হচ্ছে মানুষের মন ভোলানো। তার মধ্যে দেখ বড়দা, ও ড্রাইভারে করতে ঢুকেছিল, বাড়ির এত কিছুর সঙ্গে নিজেকে জড়ানো কি করে? না আমি মানছি আমার মেয়ে জেদি, অসভ্য, কথা শোনে না, সব মানছি। কিন্তু পাড়ায় তো এত ছেলে আছে, কই কারোর সঙ্গে তো এরম ঘটনা আমি শুনিনি। তাহলে হঠাৎ লালনের সঙ্গে এই ঘটনাটা ঘটার কারণটা কি? কি হতে পারে? তারপরে নিশ্চয়ই লালনের দিক থেকে কিছু একটা হাতছানি ছিল, যেটা চড়ুই এড়াতে পারেনি।
আসলে লালন মনে করেছো বিরাট গায়ক হয়ে গেছে, তাই আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছে। আর আমার তো কিছু করার নেই, সবকিছু জেনে বুঝে ওর একটা থার্ড গ্রেড ছেলের সঙ্গে দাঁড়িয়ে থেকে আমার মেয়ের বিয়ে দিতে হবে, কিছু করার নেই। কিন্তু বড়দা, আমার মেয়ের কিন্তু বড্ড বড় ক্ষতি করে দিল ওই ছেলেটা। না না না, আমি আজ যাই হোক মা, আমি ওই ছেলেটাকে ক্ষমা করতে পারবো না, কোনোদিনও পারবো না। এবার স্যার দেখেছেন ও এখনো কিভাবে ফাইট করছে, হ্যাঁ কিভাবে ও এটা দেখাতে চাইছে, ও নিজের অন্যায়টা ঢাকতে চাইছে। দেখুন না স্যার কি বলছে। চলো এদিকে এসো, এক সেকেন্ড, তুমি একটু শান্ত হও, আমার কথাটা শোনো। পুলিশ তো পুরো বিষয়টা টেক ওভার করেছে। এই ছেলেটা যা অন্যায় করেছে পুলিশ তার শাস্তি দেবে তো। তাহলে তুই মাথাটা ঠান্ডা কর, দেখছে পুলিশ। ভাই এদিকে আয় তো। বলছি এখনো মাথাটাকে ঠিক কর ভাই। ওই মেয়েটা তোকে কি বলে ফাঁসিয়েছে না কি বলে মন্দিরে নিয়ে গেছে আমরা কিচ্ছু জানি না, কিন্তু আমরা তো এখনো বলছি যে তোর তো চোরের সঙ্গে বিয়েটা ঠিক ছিল নাকি। এত বড় ভুল করিস না বাবা। ও বাবা, জানিস তো বাঘে ছুলে নাকি 18 ঘা, আর পুলিশের ছুলে যে কত ঘা তা কেউ জানে না বাবা। আমার শুধু চিন্তা হয় যে তোর জীবন, তোর গান সবকিছু যে বন্ধ হয়ে যাবে বাবা। ও বাবা, তোর বাবার তো বয়স হয়েছে না, কি করে চালাবে আমাদের সংসারটা বল? না খেয়ে মরবো আমরা, তুই তাই চাস? তুই এত স্বার্থপর, একবার আমাদের কথা ভাববি না? আমি তোকে এই মানুষ করেছি বলতো লালন। ঠিক আছে স্যার, ফুলঝুরি যদি আমার মুখের সামনে দাঁড়িয়ে বলে যে ও আমাকে বিয়ে করতে চায় না, তাহলে আমি চড়ুইকে বিয়ে করতে রাজি আছি। এই এক সেকেন্ড, কি বলতে চাও তুমি? হ্যাঁ, ওই ফুলঝুরি আমাকে দয়া করলে তবে আমি তোমার সাথে বিয়ে করতে পারবো, তা না হলে নয়। হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? কই, ও তো নিজেই আমাকে বললো যে সরি, অন্যায় হয়ে গেছে, কি সব বললো তো। সব কিছুরই একটা শর্ত আছে। এই এত সত্যি মিথ্যে এই সব কিছুর পরেও কিন্তু একটা শর্ত থাকে চড়ুই। তুমি এখানে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছো, তুমি মন্দিরে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছো, এবং সেগুলো মিথ্যে কথা জেনেও আমি মেনে নিতে বাধ্য হচ্ছি, কারণ এখন সবাই তোমার কথাই মানবে। আমার মতো একটা গরিব ভিখিরির কথা কেউ মানবে না। কিন্তু একদিন আসবে চড়ুই, যেদিন আমার কথা শুনতে লোকে বাধ্য হবে। আমি সেই দিনটার অপেক্ষায় আছি। কিন্তু তারপরেও একটা শর্ত থেকে যায়। ফুলঝুরিকে আমার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলতে হবে যে ও আমাকে বিয়ে করতে চায় না। মন্দিরে নিয়ে গিয়ে একটা মেয়েকে সিঁদুর পরানোর মুহূর্তে যদি একটা বিয়ে ভেঙে যায়, সেই বিয়েতেও কিছু কমিটমেন্ট বাকি থেকে যায় কিন্তু চড়ুই। আর সেই বিয়েটা কিন্তু আমি নিজে ভাঙিনি, সেই বিয়েটা ভেঙেছে বাইরের লোক। কাজী ফুলঝুরিকে দাঁড়িয়ে আমার সামনে কথা বলতে হবে যে ও আমাকে বিয়ে করতে চায় না, আমাকে ওর জীবনে আর দরকার নেই। একমাত্র তাহলেই আমি তোমাদের কথা শুনবো, আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করতে রাজি হব। ওমা দেখো না লালন কি বলছে। চড়ুই ও বাবা, বলছি তখন তো ফুলঝুরির কথাটা বলেছে। মা, তখনকার কথা বাদ দাও। তখন ফুলঝুরি একটা মিথ্যাকে বিশ্বাস করে এই কথাটা বলেছে। কাজেই আমি ওকে আবার জিজ্ঞেস করতে চাই। আর তা নয় তো কি হবে? পুলিশ যা করার করুক, কি হবে? আমাকে কেস দেবে তো? আমি যদি একটা অন্যায় না করেও একটা কেস খাবো, কিন্তু আমার ধর্মের কাছে আমি হারবো না মা। আমি একটা মেয়েকে মন্দির অবধি টেনে নিয়ে গেছিলাম তাকে বিয়ে করবো বলে, সেই মেয়েটি বিয়েতে রাজি ছিল। কাজে সেই মেয়েটি আবার আমার সামনে দাঁড়িয়ে কথাটা বলবে যে ও আমাকে বিয়ে করতে চায় না, তারপর আমি তোমাদের সব কথা শুনবো, তারপর আমি অন্য মেয়েকে বিয়ে করব। আমি তো এই ছেলেটাকে একটা মানুষ হিসেবেই ধরতে পারছি না। আমার নিজের ছেলে যদি থাকতো, সে যদি আজকে এরকম কাণ্ড ঘটাতো, আমি না তার গলা টিপে মেরে ফেলতাম।